কখনো সরকার চালানোর দায়িত্ব পায় তাহলে এই 31 দফা কর্মসূচি পালন করবে। 31 দফা হলো এখানে ছাত্রদের জন্য কি করবে সেটা একটা দফায় বলা আছে, এই যে শিক্ষকদের জন্য কি করবে, সরকারি চাকরিজীবীদের জন্য কি, শ্রমিকদের জন্য কি করবে, কৃষকদের জন্য কি করবে, এগুলো দফায় দফায় বলা আছে, মা বোনদের জন্য কি করবে সব বলা আছে। আমি 31 দফা নিয়ে আলোচনা করব না, শুধু একটা দফা নিয়ে কথা বলবো, যেটা আপনারা হলেন সবাই এখানে 100% কৃষক না, আপনারা 100 জনে কৃষক কিনা, তাই কৃষকদের ব্যাপারটা আমি একটু তুলে ধরি যে কৃষকদের নিয়ে বিএনপির কি চিন্তা ভাবনা। সেটা হলো যে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা না, সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করছিল, মনে আছে? এখানে অনেক মুরব্বী আছে, মনে আছে না? উনি সেই টেকটাপ থেকে তেঁতুলিয়া খাল খনন করে গেছে। কারণ কি, এই খালের পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আমাদের কৃষকরা সেই ইরি ধানের চাষ আসছে এই দেশে। জিয়াউর রহমান সাহেব দেশে বিদেশে ঘুরে কিন্তু এই ইরি ধানের চাষ বাংলাদেশে আসছে, আগে হইতো না। উনি দেখলো যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে বাংলাদেশের, সেই পরিমাণে আবাদ বাড়তেছে না, এবং আমাদের দেশে একসময় একদম জমিতে 4-5 মন বা 6 মন ধান হইতো, এখন কত মন ধান হয়? 15-20 মন ধান হয় না? তো এই ধান, এই ইরি ধান কিন্তু চায়না থেকে জিয়াউর রহমান নিয়ে আসছে। এই যে ডিপ টিউবওয়েল বলেন, পাওয়ার টিলার বলেন, এই যে ট্রাক্টর বলেন, এই শ্যালো মেশিন বলেন, এই সব জিনিস জিয়াউর রহমানের সময় বাংলাদেশে আমদানি হয়েছে। আগে তো লাঙ্গল দিয়ে ধান করতো, আবাদ করতো, চাষ করতো, কিন্তু এই ট্রাক্টর আনলো কে? ওই জিয়াউর রহমানের সময় বাংলাদেশে প্রথম ট্রাক্টর আসছে। মানে উনি দেশে বিদেশে ঘুরে আধুনিক পদ্ধতিতে কিভাবে চাষ করা হয় যায় সেই ব্যবস্থাটা দেখে আসে, বাংলাদেশেও এগুলো আমদানি করেছিল। কারণ ওনার সময় এইসব কারণে বাংলাদেশ কৃষিতে বিপ্লব ঘটেছিল, কৃষকরা স্বাবলম্বী হয়েছিল। উনি মনে করতেন যে বাংলাদেশের অধিকাংশ আয় আসে এই কৃষকদের কাছ থেকে, অতএব কৃষকরা যদি স্বাবলম্বী হয়ে ওঠে তাহলে দেশের অর্থনীতি মজবুত হবে। এই চিন্তা থেকে উনি কৃষকদের জন্য কাজ করেছে। একই ধারাবাহিকতা যখন খালেদা জিয়া ক্ষমতায় আসে, তখন আপনাদের মনে আছে কিনা জানি না, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দিয়েছিল, কি মনে আছে? তারপরে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিল। এবং ওই সময় খালেদা জিয়ার সময় বাংলাদেশে প্রচুর এই যে সার কারখানাগুলো ওই সময় তৈরি হয়েছিল। বাংলাদেশে এই সার প্রোডাকশন ওই খালেদা জিয়ার সরকারের সময় করেছিল, ইন্ডাস্ট্রি ওই সময় হয়েছিল প্রতিষ্ঠিত। এবং একই ধারাবাহিকতা এখন তারেক রহমান সাহেব ঘোষণা করছে, যদি বাংলাদেশ চালানোর দায়িত্ব পায়, যদি দেশ চালানোর দায়িত্ব পায় বিএনপি, দেশের মালিককে জনগণ না, এই জনগণ তো মালিকানা হলো জনগণের। এনারা যদি দায়িত্ব দেয় যা এইবার এই দল দেশ চালাবে, সেটা আপনাদের ওই ভোটাধিকারের মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে। তো এই দায়িত্ব পেলে কৃষকদের কল্যাণে বিএনপি কি করতে চায় বা বিএনপির ওয়াদাটা কি, সেইটা হচ্ছে যে বিএনপি এই কৃষি পণ্য যেগুলো আছে, এই সার, বীজ, কীটনাশক, এই পাওয়ার টিলার ইত্যাদির উপরে ট্যাক্স কমাই দিবে যাতে সহজলভ্য হয়। এবং সবচেয়ে বড় যে কাজটা, যে আপনারা আবাদ কৃষি করতে গেলে আপনাদের একটা মূলধন দরকার হয় না? অনেক সময় কৃষকদের ঋণের দরকার হয়। তো এখন ঋণ নিতে গেলে তো দেখা যায় যে 14-15 রকমের কাগজ চায় এই কৃষি ব্যাংক বা যে কোনো ব্যাংক। আপনি ঋণ নিতে যাবেন, কবে বলে জমির দলিল দাও, খাজনা আছে কিনা দাও, নাম খারিজ করা আছে কিনা দাও, বায়া দলিল দাও, তোমার এনআইডি আছে না নাই, চেয়ারম্যানের সার্টিফিকেট দাও, অনেক কিছু চায়। বিএনপি বলে, বিএনপি প্রত্যেকটা কৃষককে একটা করে স্মার্ট কার্ড দিবে। ওই যে এনআইডি কার্ড আছে না, ন্যাশনাল আইডি কার্ড, ওই রকম করে একটা করে কার্ড দিয়ে দিবে। ওই কার্ড থাকলে ওইটা দিয়েই ওইটার মধ্যে আপনার যাবতীয় তথ্য থাকবে, এবং ওইটা দিয়েই আপনি ব্যাংক থেকে লোন পাবেন, আর কিচ্ছু লাগবে না। মানে কি, কোনো বন্ধক ছাড়াই কৃষকদেরকে লোনের ব্যবস্থা করে দিবে, এটা বিএনপির ওয়াদা। আর সেই ঋণের সুদের পরিমাণ হবে অল্প। কারণ বিএনপি মনে করে যে কৃষকরা যদি স্বাবলম্বী হয় তাহলে দেশ স্বাবলম্বী হয়ে উঠবে, দেশের উন্নতি হবে। এছাড়াও আপনাদের যে উৎপাদিত ফসল, যেমন মনে করেন ভুট্টা, যেমন মনে করেন ধান, এগুলা আপনাদের কষ্ট করে এই ডাউবাড়ি থেকে হাতিবান্ধা গুদামে নিতে হয়। বিএনপি বলে যে তারা প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ক্রয় কেন্দ্র খুলবে এই কৃষকদের কল্যাণে। এছাড়া আরেকটা জিনিস আছে যেটা আপনাদের এখানে বেশি কার্যকরী, সেটা হলো বিএনপি কৃষকদের জন্য কৃষি বীমা পদ্ধতি চালু করবে।
এখন বলবেন কৃষি বিমাটা কি? কৃষি বিমা হইল আপনাদের ফসলের একটা বিমা করা থাকলে যদি বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হয় বা খরায় ফসল ক্ষতিগ্রস্ত হয় বা অন্য কোনো পোকামাকড়ের ফসল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওই বিমা কোম্পানি সেই ক্ষতিপূরণটা দিয়ে দিবে, যাতে করে ওই কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। এইগুলো বিএনপির ওয়াদা। এছাড়াও প্রত্যেকটা সংসারে মাদের করে একটা করে ফ্যামিলি কার্ড দিবে। সেই ফ্যামিলি কার্ড ওই মা, ওই সংসারের গৃহিণী যে মা, তার নামে হবে। এটা দিয়ে ওই টিসিবি থেকে শুরু করে মাতৃত্বকালীন ভাতা থেকে শুরু করে বয়স্ক ভাতা ইত্যাদি অনেক রকমের সুবিধার কথা বলা আছে। ওই মায়ের নামে ওই কার্ডটা থাকবে, মাকে কোনো চেয়ারম্যান মেম্বারের পিছনে দৌড়াতে হবে না। ওই কার্ডটা দিয়েই মা ব্যাংকে থেকে এগুলা সুবিধা নিতে পারে। সংশ্লিষ্ট দোকান থেকে মালামাল কিনতে পারবে, ওই নিত্য প্রয়োজনীয় জিনিস। যে 10,000 কিনে, তাহলে সেখানে মা 6,000 দিবে, 4,000 সরকার দিবে। এইটার উদ্দেশ্য হলো প্রত্যেকটা সংসারের মাটাকে স্বাবলম্বী করে তোলা। মা অর্থনৈতিকভাবে সচ্ছল হলে সংসারটাও সচ্ছল হয়ে উঠবে। এছাড়াও প্রত্যেকটা মাকে কুটির শিল্পে প্রশিক্ষণ করাবে, স্বল্পকালীন প্রশিক্ষণ দিয়ে বাড়িতে বাড়িতে যাতে কাজ করে আয় ইনকাম করতে পারে, সেইটা কাজ সরকার থেকে ব্যবস্থা করে দেবে। যে তুমি এই কাজটা করো, এতগুলো ব্যাগ বানাও, বা এতগুলো বস্তা সেলাই করো, বা এতগুলো অন্যান্য কাঁথা সেলাই করো, বা বিছনা চাদর সেলাই করো, এরকম ছোট ছোট কাজ দিয়ে তাদেরকে ইনকামের ব্যবস্থা করবে। এগুলো হলো বিএনপির ওয়াদা, আপনাদের প্রতি বিএনপির প্রতিশ্রুতি। যদি আপনারা ভোট দেন, যদি সমর্থন দেন, বিএনপিকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে বিএনপি এইসব কাজ করবে। এখন বলবেন যে প্রতিবারে তো ওই ভোটের সময় বলে ওয়াদা করে, ওয়াদা রাখে না। এতদিন দেশে ভোটাধিকার ছিল না, আমরা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলে আপনারা পরবর্তীবার যায় আর ভোট দিয়ে ওকে পরিবর্তনের সুযোগ ছিল না। এখন থেকে 5 বছর পর পর, বাবা এটা রাখতো, প্রত্যেক 5 বছর পর পর তত্ত্বাবধায়কের আন্ডারে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। অতএব আমরা যদি কথা দিয়ে, বিএনপি যদি কথা দিয়ে কথা না রাখে, পরের বার ভোট চাইতে আসলে আপনাদের সুযোগ আছে না পরিবর্তনের? তাহলে আপনারা কি আমাদের সবুজ কার্ড দেখাবেন না লাল কার্ড দেখাবেন? লাল কার্ড দেখে একবারে আউট করে দেবেন। যাই হোক, এখন যেটা গুরুত্বপূর্ণ আর একটা কথা, নামাজের সময় হয়েছে। আপনারা জানেন যে এতদিন তো আমরা রাজনীতি করার সুযোগ সুবিধা পাইনি, পরিবেশ ছিল না। যখন এই বাংলাদেশ মুক্ত হয়েছে, আমরা কিন্তু এই তিস্তা নিয়ে আন্দোলন করছি না? তিস্তার চরে রাতে ঘুমাইছি না? 48 ঘন্টার কর্মসূচি পালন করছি, মিছিল করছি, মশাল মিছিল করছি, রাত্রে ওখানে ছিলাম। এইটা দেশের প্রায় 42টা পেপার পত্রিকায় হেডলাইন হয়েছে। তারপরে দেশের সকল টেলিভিশনে দেখাইছে, আপনারা অনেকে দেখছেন না? এবং বিদেশি টেলিভিশন যেমন মনে করেন CNN, ভয়েস অফ আমেরিকা, BBC, আল জাজিরা, এগুলাতে দেখার পরে সরকার এবং পার্শ্ববর্তী দেশের টনক নড়ছে। অতএব চায় না যে আমাদের এখানে একটা প্রজেক্ট করতে চায়, যেটা শেখ হাসিনা সরকারের সময় চায়না বলছে যে আমরা এখানে মহাপরিকল্পনা করব, 10,000 কোটি টাকার প্রজেক্ট করব। এই যে 8 কিলোমিটার চ্যাপ্টার যে নদীটা, সেটাকে কমায় 1.5 কিলোমিটারের মধ্যে নিয়ে আসবে, আনে ডিপ করবে, বন্যার পানি এখানে ধরে রাখলে আপনার শুষ্ক মৌসুমে সেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও 2 ধারে রাস্তা হবে, রাস্তার 2 পিছনে, তারপরে এদিকে ইন্ডাস্ট্রি, এদিকে ইন্ডাস্ট্রি, হোটেল মোটেল হবে, অনেক কলকারখানা হবে। নদী দিয়ে কিন্তু নৌকা না, এই যে নৌকা এরকম শ্যালো নৌকা না, নদী দিয়ে লাইটার ভেসেল চলতে পারবে, ছোট ছোট জাহাজ চলতে পারবে, যাতে করে ওগুলাতে মাল পরিবহন করে ঢাকায় যে নিয়ে যাওয়া যায়। আপনারা যে ভুট্টা আবাদ করেন, এই ভুট্টাটা কিন্তু এইখানে বিক্রি করেন, ঢাকা নিয়ে যায়, ট্রাকে করে নিয়ে যায় না? কিন্তু ভুট্টার ব্যবহার করে যে মিলগুলো থেকে পশু খাদ্য বানায়, কর্নফ্লেক্স বানায়, বার্লি বানায়, এই ভুট্টা থেকে অনেক কিছু তৈরি হয়। সেগুলোর ইন্ডাস্ট্রি বাংলাদেশ এইখানে হয় না কেন? এখানে তো ভুট্টাও পাওয়া যায়, এখানে মানুষের শ্রমের মজুরিও কম, তো হয় না কেন? হয় না একটা কারণে, উৎপাদিত ফসল মার্কেটিং করার জন্য ঢাকা নিতে হয়, ওই অনেক বেশি খরচ পড়ে যায়। কিন্তু যদি নদী পথে যাতায়াত হয়, খরচ একদম কমে আসবে, তখন আমাদের এখানে ইন্ডাস্ট্রি হবে। এই পরিকল্পনার ভিতরে 5 লক্ষ লোকের চাকরির সন্ধান হবে, এখানে চাকরির সুযোগ হবে, এবং আপনাদের দুঃখ দুর্দশা চলে যাবে, পুরো অঞ্চলটা আলোকিত হবে। আমাদের দাবি দেওয়ার কারণে, আমাদের আন্দোলনের কারণে সরকার বলতেছে জানুয়ারি মাস থেকে এটার কার্যক্রম শুরু হবে। আপনারা শুনছেন, পেপারে আসছে, টেলিভিশনে বলছে, এখানে মন্ত্রীরা আসছিল, উপদেষ্টারা আসছিল, চাইনিজ অ্যাম্বাসেডার থেকে শুরু করে সবাই আসে, বারবার এটা দেখে
এটা এটা মেজারমেন্ট করে টোরে হিসাব টিসাব করে এই যে আমাদের দুলমন্ত্রীর সঙ্গে বৈঠক করছিল, কারণ যেহেতু উনি এই আন্দোলনটা শুরু করছে, ওনার সঙ্গেও কিন্তু রংপুরের ডিসি, 5টা জেলার ডিসি সহ উনি একসঙ্গে বসছে, ওই চাইনিজ অ্যাম্বাসেডার সহ বসিয়া এগুলা পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। জানুয়ারি মাস থেকে এই ইয়েটা শুরু হবে, মহাপরিকল্পনার কাজ শুরু হবে। তারপরেও সরকার যাতে করে টালবাহানা করতে না পারে, এই জন্য সরকারকে সবসময় একটা চাপে রাখার জন্য আমরা আমাদের বিএনপি আবার এই আন্দোলন শুরু করব। আগামী 8 তারিখে হাতীবান্ধায় মিছিল আছে, দুলুমন্ত্রী উপস্থিত হবে, উনি সহ আমরা মিছিল করে আমরা এখানে জনসভা করব, যাতে করে সরকার সবসময় একটা প্রেসারে থাকে। এরপরে আমাদের মশাল মিছিল হবে, আমরা তিস্তাপারে আবার মশাল মিছিল করব, ডিসির কাছে স্মারকলিপি দেব, ঢাকায় সেক্রেটারিয়েটে যায় প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেব। মানে কি, মানে সব সময় সরকারকে প্রেসারে রাখে বাধ্য করা হবে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, যেন আর কোনো নড়াচড়া করতে না পারে। তা 8 তারিখ আপনারা কি আসবেন হাতীবান্ধায়? আসবেন ইনশাল্লাহ? হাত তুলে কথা দেন যে আসবেন ইনশাল্লাহ। দুলুমন্ত্রী আসবে, আমরা সবাই একসঙ্গে আন্দোলন করব, আমরা এই দাবি বাস্তবায়ন করে ছাড়বো। দেখেন, এই দাবি বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি দুর্দশা থেকে মুক্ত পাবে ডাউবাড়ির লোক, ঠিক কিনা? আমি সবসময় বক্তব্যে বলি যে আমি ডাউবাড়ির একটা লোক পাইছিলাম, সে 12 বার তার বাড়িটা পরিবর্তন করছে, 12 বার। একটা লোক যদি 12 বার তার বাড়ি পরিবর্তন করতে লাগে, তার আর সংসারটাতে কিছু থাকে বলেন? তা আমরা এইটা নিয়ে এইটা বাস্তবায়ন করতে পারলে আমাদের অনেক মানুষের উপকৃত হবে। শুধু কি কলকারখানায় চাকরি হবে তা? এইখানে যে মানুষগুলো থাকবে, কাজ করবে, সেই মানুষগুলো খাবে না? সেই মানুষগুলো কাপড় চোপড় পরবে না? সেই মানুষগুলোর অন্যান্য জিনিসপত্র দরকার আছে না? তা সেইগুলো তো আমাদের এলাকার ভাই বোনরা, ভাইয়েরা তো ব্যবসা বাণিজ্য করবে, করে একটা জায়গা আলোকিত হয়ে উঠলে সারা বাংলাদেশ থেকে এই প্রজেক্ট দেখতে আসবে। আপনাকে আজকে বলি গেলাম, দেখেন, যদি এটা বাস্তবায়ন হয়, সারা বাংলাদেশের লোক এখানে আসবে দেখতে তিস্তা প্রজেক্ট। আপনারা এখনই দেখেন, ওই যে তিস্তা ব্যারেজটা আছে, একটা ব্রিজ আছে, তাতেই দেখে পিকনিক করার জন্য মানুষ আসে না? এখানে তো পর্যটন মডেল হয়ে যাবে, মোটেল। শুধু এই অবস্থাতে লোকজন আসে, ঈদের সময় জাম লাগে যায়, রাস্তা পার হওয়া যায় না। কিন্তু যদি বাস্তবায়ন হয়, এটা এই একদিনে হবে তা না, এটা 10,000 কোটি টাকার প্রজেক্ট, এটা গ্রাজুয়ালি হবে, আস্তে 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 হবে, কিন্তু কাজটা শুরু করবে জানুয়ারি মাস থেকে। আপনারা সবাই আপনারা এটা একটু সিরিয়াসলি নেন, গুরুত্ব সহকারে নেন। কষ্ট হোক, তাহলে 1বার 2বার হলেও আন্দোলন করে আপনাদের সারা জীবনের কষ্টটা লাঘব হবে, অর্থনৈতিকভাবে আপনারা সচ্ছল হবে। যাই হোক, আমি ব্যক্তিগত কিছু কথা বলি যে আমি তো 18 সালেও নির্বাচন করছিলাম, আপনারা জানেন। আর এতদিন থেকে আমার সম্পর্কেও আপনারা কিছুটা শুনছেন আমি মানুষটা কেমন, কি শুনছেন মানুষটা কেমন, আপনাদের হকমারি খাবে, হ্যাঁ, এরকম শুনছেন। 100% নিশ্চয়তা দেই, ইনশাল্লাহ আমি কোনো চুরি বাটপারি করব না। আল্লাহ আমাকে যেন এই হারাম জিনিস না খাওয়ায়। একবার সমর্থন দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেন, ইনশাল্লাহ ধানের শীষে ভোট দেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের হক 100 আপনাদের কাছে পৌঁছায় দেব। আমি এইসব আমার প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা আমাকে যা দিচ্ছে তা দিয়েই আমি ভালোভাবে চলতে পারি। 16-17 বছর থেকে আপনারা তো দেখতেইছেন যে আমি কিভাবে করে একটা মানুষ, আমি 2 থানায় দৌড়াদৌড়ি করি। আমাদের বিএনপির অবস্থান কি ছিল, বিরোধী দলে থাকা পরেও আমরা কিন্তু কর্মসূচি চালাই গেছি হাতীবান্ধায়, পাটগ্রামে করছি না? তো আমাকে তো জানার সুযোগ হয়েছে। আপনারা যদি মনে করেন আমার যোগ্যতা আছে, আমি চুরি করব না, বাটপারি করব না, আমি আপনাদের হক মারি খাবো না, তার সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে। আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষের এখানে ভোট দিয়ে একটা ধানের শীষের এমপি বানাতে হবে, কারণ সাধারণ মানুষ বিশ্বাস করে যে ইনশাল্লাহ সরকার গঠনের দায়িত্ব পাবে বিএনপি। তাহলে যদি বিএনপি সরকারে যায় আর উল্টা মাসের এমপি হয়, এলাকার কাজ হবে বলেন তো? বুঝেন তো এটা নাকি বুঝেন না? হ্যাঁ,